আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? দ্য নলেজ কিংডমের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বহুদিন বিভিন্ন অরাজক, অস্থিরতা, দেশের ভিতরে বিভিন্ন সমস্যা, এই কারণে আমরা আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি। বহুদিন পর আবারও তোমাদের সাথে চলে এসেছি। আমাদের যে ইংলিশ পেইড বেসের ক্লাস চলছিল সেই ক্লাস নিয়ে আমরা চলে আসছি। ভয়েস চেঞ্জের একটা ক্লাস কমপ্লিট করছিলাম এবং সেই ধারাবাহিকতায় আমরা আজকে দ্বিতীয় ক্লাস নিয়ে চলে আসছি। আমি ভিডিওটা তৈরি করছিলাম, তোমার একটা রুল গোছানো হয়ে গিয়েছিল, সেই সময় ভিডিওটা কী কারণে অফ হয়ে গেছিলো তাই একটুখানি এখানে হিজিবিজি করা আছে, কোনো ব্যাপার না। আরটা যে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ভার্সন চেঞ্জ হয়েছে। আমরা আগে হোয়াইট বোর্ডে ছিলাম, সেখান থেকে আমরা কি করছি, খাতা কলমে চলে আসছে তোমাদেরকে একটু ভালো করে বোঝানোর জন্য। ওকে, একদম মনে করবো যে আমি তোমাদের একদম ফ্রেন্ড, তোমাদের সাথে আমি কথা বলতেছি, তোমাদের পাশে বসে আমি তোমাদেরকে বোঝাচ্ছি খাতা কলমে। ওকে, এই ভেবে তোমরা আমার কাছে বুঝবা। ওকে, আচ্ছা, আমরা যেহেতু বেসিক নিয়মগুলো ভয়েস চেঞ্জের কমপ্লিট করে ফেলছি, তো আজকে আমরা একটু ব্যতিক্রম ধরি বা একটু হাই থট কীভাবে কী হয় না হয়, একটু ঘুরপেচ দিয়ে আসলে কী সমস্যায় পড়তে পারি আমরা, কোথায় কোথায় আমাদের কনফিউশন হইতে পারে ভয়েস চেঞ্জ করার সময় জানার পরেও, সেই সমস্ত কনফিউশনের জায়গাগুলো আমরা আজকে সলভ করবো। ওকে বন্ধুরা, এবং তার পাশাপাশি আমাদের কোয়াসিপ্যাসিভের টার্মটা বাদছিল, সেই কোয়াসিপ্যাসিভের টার্মটাও আমরা আজকে সলভ করে ফেলবো। একদম বেসিক থেকে বেসিকলি আমরা সব কিছু কমপ্লিট করবো। ওকে, আর তোমরা কোনো টেনশন করবা না, আমাদের সাথে যেহেতু আছো, টেস্ট পরীক্ষার আগে মিনিমাম 10 থেকে 15 দিন আগে তোমাদের আমরা সিলেবাস শেষ করে দেবো ভালোভাবে, ফুলফিল পরীক্ষা নিয়ে একেবারে কমপ্লিট প্যাকেজ করে দেবো তোমাদের। ওকে, কোনো ব্যাপার না বন্ধুরা, তাহলে আর কথা না বাড়ি ক্লাস শুরু করতেছি। দেখো, আমরা প্রথমে বলছি সাম এক্সক্লুসিভ রুলস অফ ভয়েস চেঞ্জ। আমরা কিছু বিশেষ রুল আমরা এখানে নিয়ে রাখছি যেখানে তোমাদের কনফিউশন হইতে পারতো, সেই কনফিউশনগুলো দূর করার জন্য। দেখো, প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্সে যদি ভার্বের সাথে কোনো প্রিপোজিশন থাকে, তো ওই প্রিপোজিশনটি ভার্বের সাথেই প্যাসিভে বসবে। অর্থাৎ দেখো, তুমি আমাদের এই যে সেন্টেন্সটা কোশ্চেনে দেওয়া থাকবে, সেই সেন্টেন্সে যদি ভার্বের সাথে দেখো এখানে যে লুকের পরে আফটার লেখা আছে, এরকম যদি কোনো প্রিপোজিশন থাকে, তুমি যখন এই অ্যাক্টিভ সেন্টেন্সটাকে প্যাসিভে করবা, তখন তোমার অবশ্যই কিন্তু একটা এক্সট্রা প্রিপোজিশন যোগ করা লাগবে। বাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বাই ইউজ করি, তবে তার পাশাপাশি টু, অ্যাট, বিভিন্ন কেসে আমরা ইউজ করতে পারি। বাট এরকম যদি ভার্বের সাথে সাথে এরকম একটা প্রিপোজিশন দেওয়া থাকে, তাহলে তুমি অ্যান্সার লেখার সময় এই প্রিপোজিশনটা হুবহু পাশাপাশি লিখে দিবা। সব কিছু সেন্স আগের নিয়মে, বেসিক নিয়মে করবা, করার পরে জাস্ট ভার্বের সাথে যে প্রিপোজিশনটা ছিল ওটা ওখানেই লিখে দিবা, এবং বাই প্রয়োজন বা যেটা প্রয়োজন হোক সেটা আবার লিখে দিতে পারবা। আমাদের কনফিউশনটা হয় যে আমি পরপর দুইটা প্রিপোজিশন লিখতে পারবো কি না। আচ্ছা, এটা কোনো প্রবলেম না, তোমার এই যেখানে থাকলে এটা তুমি লিখতে পারবা। ওকে, এই কনফিউশনটা দূর করতে হবে। এখানে দুইটা রুল আমি দেখিয়ে দিয়েছি, দুইটা সলভ করা আছে। এই 3 নম্বরটা তোমাদের সলভ করার জন্য। ওকে, তোমরা সলভ করে দিও, এটা তোমাদের এজ জবলা রয়েছে। আচ্ছা, 2 নম্বর যে রুলটা সেটা হচ্ছে এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, নান, অন। এই যে আমাদের ওয়ার্ডগুলো আছে, এইগুলো যখন আমাদের অ্যাক্টিভ সেন্টেন্সে থাকবে, ওই অ্যাক্টিভ সেন্টেন্সটা যখন আমরা প্যাসিভ ভয়েসে করব, সেক্ষেত্রে এই অনগুলা বাদ দিয়ে দিতে হবে। এই ওয়ার্ডগুলো বাকি থাকলে সেগুলোকে বাদ দিয়ে তারপরে আমরা কি করব, প্যাসিভ করব। দেখো, এখানে আমি অন কেটে দিয়েছি, এই অনটাও কেটে দিয়েছি। দিলে কি হয়, এই প্রমিসটাকে আমরা সাবজেক্ট হিসেবে গ্রহণ করলাম, করে এই যে শুড আছে, এটা হলো মডেল অক্সিলারি ভার্ব, সেই শুডটাকে আমরা শুডের পরে কি লিখতে হয়, মডেল অক্সিলারি ভার্ব হইলে বি লিখতে হয়, তাহলে বি লিখলাম, শুড বি। এই যে আমাদের কিপ আছে, কিপরে V3 করছে, এখানে কেপ্ট হয়ে গিয়েছে। আর এই অনটাকে কিন্তু বাই অন দিয়ে আর এদিকে আনা লাগবে না। এটাই হচ্ছে এখানকার মূল বোঝার বিষয়। এখন তুমি বললো, ভাইয়া যদি আমি নিয়ে আসি, যদি আমি আমার ওইগুলো কাটাকাটি করতে মনে না থাকে, বা আমি কেন এটা ফাও একদম কেটে দিব, এই ধরনের বিভিন্ন কোশ্চেন যদি তোমার মাথার ভিতরে ঢোকে, তার জন্য আমার সহজ উত্তর হচ্ছে তুমি এই যে জিনিসটা বাদ না দিয়েও করতে পারবা, প্যাসিভ করতে পারবা, কোনো ব্যাপার না, সেটা আমার কাছে ব্যাপার না। বাট আমার মতো, মানে আমার মতো না, আমি পারি না, আসলে কিছু পারি না। মনে করো যেসব শিক্ষকরা লিটারেলি ইংলিশ বোঝেন, ইংলিশ সম্পর্কে তাদের গভীরভাবে ধারণা থাকবে, তারা এই কাটলেও, এগুলো বাদ দিয়ে রাখলেও তোমাকে নাম্বার দিবে। বাট আমাদের দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, আমাদের স্কুল টাইমগুলোতে, বিভিন্ন স্কুলগুলোতে, বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে যেসব স্কুলগুলো আছে, এখানগুলোতে ভালো ইংলিশ টিচারের অভাব থাকে। কিন্তু তোমার ওই যে খারাপ টিচার হোক আর ভালো টিচার হোক, বোর্ডের খাতা কিন্তু সবাই নিয়ে আসে, এইচএসসি বোর্ডের খাতা সবাই দেখে। এখন তোমার ওই স্যার, যে স্যার তোমার খাতাটা দেখবে, সেই স্যার যে এই রুলটা জানে কিনা, যে বাদ দিতে হয় কি দিতে হয় না, এই সমস্ত বিষয়টা বোঝে কিনা, ঠিক আছে?
দেখা যাচ্ছে সে শুধুমাত্র এটাই জানে যে অন থাকলে কেটে দিতে হয়, অন থাকলে কেটে দিতে হয়। ওকে, সো সেইটা ভেবে সে কী করবে, তুমি যদি না কাটো অন বা আবার দিয়ে করো তাহলে তোমার নাম্বারটা দিবে না। ওকে, সেই ধরনের ঝামেলা টামেলা আমাদের জন্য মাথায় না থাকে, তাই আমরা সেফ জোনে থাকার জন্য অন, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি সবগুলোকে বাদ দিয়ে তারপরে যে আমরা কি করব, চেঞ্জ করব। ওকে, তাহলে আমরা নেক্সট পেজে যাই। দেখো এই যে অ্যাক্টিভে দুইটি অবজেক্ট থাকলে যে কোনো একটিকে প্যাসিভের সাবজেক্ট বানানো যায়, তবে বস্তুবাচক শব্দটিকে সাবজেক্ট করাটাই উত্তম। দেখো অনেক সময় থাকে আমাদের যে একটা অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ বা একটা প্যাসিভ সেন্টেন্সকে যখন আমরা অ্যাক্টিভ করতে যাই, সেক্ষেত্রে দেখবো যে আমাদের অবজেক্ট আছে দুইটা। অবজেক্ট কয়টা আছে? দুইটা। তো ওই অবজেক্ট কোনটাকে রেখে আমরা কোনটা নেব, এইরকম একটা কনফিউশনের ভিতরে আমরা পড়ে যাই। সেক্ষেত্রে আমি বলতেছি কি, যে তোমার যে কোনো একটা তুমি নিতে পারবা। দুইটা যদি এরকম অবজেক্ট থাকে তাহলে তুমি যে কোনো একটাকে নিতে পারবা, তবে সেক্ষেত্রে বস্তুবাচক যে অবজেক্টটা থাকবে সেই বস্তুবাচক অবজেক্টটাকে তুমি অবশ্যই সামনে নিয়ে আসার চেষ্টা করবা। কেননা ওই যে স্যারেদের যে কেসটার কথা বললাম, ওই ধরনের কেসের থেকে সেফ জোনে থাকার জন্য এই কাজটা করতে হবে। ওকে, এই যে দ্য কাউ গিভস আস মিল্ক, এখানে আস আছে, মিল্ক আছে, এই দুইটা অবজেক্ট। এখন তুমি কাকে নিয়ে আসবা? আমরা সেফ জোনে থাকার জন্য বস্তুবাচক, এটা তো ব্যক্তি, আস মানে তো মানুষকে বোঝায়, আমাদেরকে বোঝাচ্ছে, এটা হলো বস্তু, দুধ যেটা আর কি, মিল্ক। তো এই যে মিল্কটাকে আমরা সামনে নিয়ে আসলাম, মিল্ক। এখানে আর নর্মাল নিয়মে আমরা ইজ গিভেন, এবার এই টুটা নিয়ে আসতে হয়েছে, টুটা নিয়ে আসতে হয়েছে, না আনলেও সমস্যা নেই, এটা এক্সট্রা একটা জিনিস, না আনলেও সমস্যা নেই। গিভেন আস, গিভেন আস, টু আনলে ভালো হয়, না আনলেও সমস্যা নেই, তুমি অনেক কিছু ঝামেলা, এত ডিপলি যাওয়ার দরকার নেই, ঠিক আছে। গিভেন আস বাই দ্য কাউ, আর কোনো প্রবলেম নাই, আর কোনো প্রবলেম নাই। ওকে, তাহলে এই যে জিনিসটা, এটা তোমাদের এস ডব্লিউ থাকবে, এই 2 নম্বর রুলটা, 2 নম্বর উদাহরণটা তোমাদের এস ডব্লিউ হিসেবে নিয়ে নাও। ওকে, আমাদের পরবর্তী যে রুলটা সেটা দেখো কি বলে, হিমসেলফ, মাইসেলফ, ইয়োরসেলফ, এদের সেলফযুক্ত যে ওয়ার্ডগুলো আছে আমাদের বিভিন্ন সেন্টেন্সের সাবজেক্টে আমরা কি করি, এদেরকে কি করি বলো তো, অবজেক্ট হিসাবে দেখি, সাবজেক্ট হিসাবে পাওয়া যায় না, কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে এদেরকে পাওয়া যায় না। আর বিভিন্ন সেন্টেন্সের ভিতরে এই সমস্ত ওয়ার্ডগুলো দেখি যে সেলফযুক্ত, হিমসেলফ, মাইসেলফ, ইয়োরসেলফ, দেমসেলফ, অনেক ধরনের সেলফযুক্ত একটা সেলফ আমরা দেখি। এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে এদেরকে বলা হয় রিপ্লেসিভ প্রোনাউন। কি বলি? রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, এরা কখনো সাবজেক্ট হইতে পারে না, এদের একটা অক্ষমতা আছে। এই ধরনের সেলফযুক্ত যে ওয়ার্ডগুলো আছে, প্রোনাউনগুলো আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, এদের একটা দুর্বলতা, অনেকের অনেক দুর্বলতা থাকে না, যে একজন মনে কর তেলাপোকা দেখে ভয় পায়, ওইটা তো দুর্বলতা, ঠিক আছে। সে কখনো তেলাপোকা দেখতে পারে না। সে কি, তোমার বায়োলজি যখন আমাদের ওই যে ইন্টারে উঠে বা অনার্সের বিভিন্ন সাবজেক্টে যখন তেলাপোকা কাটতে বলবে, তেলাপোকা কেটে বিভিন্ন জিনিস বের করতে বলবে, হ্যাঁ, তখন কি সে তেলাপোকা কাটতে পারবে বলো? ওইটা তো তার দুর্বলতা, সে ওইখানে বসতে পারবে না, ওই প্র্যাকটিক্যাল টেবিলে এসে বসতে পারবে না, ঠিক আছে। সেরকম এই হিমসেলফ, মাইসেলফ, ইয়োরসেলফ, এদেরও একটা দুর্বলতা কি, এরা সাবজেক্ট হিসাবে বসতে পারে না, তাই এদেরকে কখনো সাবজেক্ট হিসাবে নেওয়া যায় না। এবং তুমি মনে করো একজন খুব করে সাঁতার কাটতে পারে না, এটা তার দুর্বলতা, তুমি তাকে নিয়ে সমুদ্রে গেছো সাঁতার কাটতে, ঠিক আছে, তোরে জোর করে আমি নিয়ে যাব, তুই সাঁতার কাটতে পারিস না ব্যাপার না, তোরে আমি জোর করেই নিয়ে যাব, সাঁতার কাটতে নিয়ে যাবোই যাবো। এবং তুমি জোর করে তাকে সাগরের মধ্যে ফেলাই দিলে, তুমি সাঁতার কাটতেছো, ও সাঁতার কাটতেছে, ও তো সাঁতার কাটতে পারে না, ও কী করবে, হাবুডুবু খেরে মরে যাবে। তো সেরকমই এর যেহেতু দুর্বলতা, স্যার সাবজেক্ট বানানো যায় না, যদি তুমি ওকে জোর করে এনে সাবজেক্টে বসাও, তাহলে স্যারও তোমাকে কী করবে, হাবুডুবু খাওয়াইয়ে মেরে ফেলবে এবং একটা গোলগোল্লা এরকম একটা জিরো দিয়ে দেবে হাতে ধরিয়ে। তো আমরা সেরকম জিরো দেখতে চাই না। সো আমরা কী করবো, এই ধরনের জিনিসগুলো যদি আমাদের কোনো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টে পাই, তাহলে আমাদের নর্মাল নিয়ম অনুসারে মনে করা হয় যে অবজেক্টে আমরা পাইছি একটা জিনিস, অবজেক্টে হিমসেলফকে পাইছি, তার মানে কি আমাদের এইখানে হিমসেলফকে কি নিয়ে আসা উচিত, সাবজেক্ট হিসাবে নিয়ে আসা উচিত। এটা তো আমাদের নর্মাল নিয়ম, তাই না? আমরা নিয়ে আসতে চাই, বাট মনে করো আর দুর্বলতা কি, ওখানে আনতে পারবো না। যদি আমি নিয়ে যাই, স্যারও আমাকে কি গোলগোল্লা দিয়ে দেবে, কারণ ওটাও দুর্বলতা, ওখানেও বসতে পারবে না, জোর করে সাগরে নিয়ে গেলে কি ও ডুবে মরে যাবে। তো আমরা এখানে বসাতে পারবো না। দেখো তাহলে কি বলছি, যে
আমরা অ্যাক্টিভে অবজেক্ট হিসেবে থাকলেও প্যাসিভে সাবজেক্ট ওকে আমরা বানাবো না, ওকে বানানো যাবে না। সেক্ষেত্রে কী করতে হবে, অ্যাক্টিভের সাবজেক্টকেই, অ্যাক্টিভে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টকেই প্যাসিভের সাবজেক্ট হিসেবে বানাতে হবে। যেহেতু আমরা অবজেক্টকে বানাইতে পারতেছি না, তাহলে সাবজেক্টকেই সাবজেক্ট হিসাবে বসিয়ে দেব। চলো তাহলে আমরা কেমন করে করতেছি দেখো। হি কিল্ড হিমসেলফ, তার মানে কি সে তাকেই মারলো, তার মানে কি বলতো, সে আত্মহত্যা করলো, সে আত্মহত্যা করেছিল, সে আত্মহত্যা করেছিল, এই লাইনটার মানে। ওকে, তাহলে দেখো এখান থেকে যদি আমরা প্যাসিভ করতে যাই, এটা আমাদের অ্যাক্টিভে আছে, এটা আমরা যদি প্যাসিভে এখানে করতে যাই, তো প্যাসিভে করতে গেলে কি হবে, হিমসেলফটা আমরা নর্মালি আগে নিয়ে আসার চিন্তা ভাবনা করি। তো চলো আমরা সেভাবেই করতে থাকি, হিমসেলফ ওয়াজ কিল্ড বাই হিম, নর্মাল নিয়মে। কিন্তু আমাদের এটা এরকম কেটে দিয়ে একটা জিরো ধরিয়ে দেবে, জিরো নেব না, আমরা কি করব, এই হিমসেলফ বাদ, হিমসেলফকে আমরা ধরবো না, কিছু হিমসেলফকে আমরা সাবজেক্ট হিসাবে আনতে পারবো না। তো এইখানে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটাকেই লিখবো ওয়াজ কিল্ড বাই, এই পর্যন্ত সেম থাকবে, ওয়াজ কিল্ড বাই, নর্মাল অনুসারেই হবে, নর্মাল নিয়ম অনুসারেই হবে। এবার এই যে হিমসেলফটা ছিল, হিমসেলফটা এখানে বসে যাবে, তাহলে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকবে, অবজেক্টের জায়গায় অবজেক্ট থাকবে, মাঝখানে শুধু একটু হিসিং বিসিং খাসিং থা কিছু একটু নিয়মকানুন উল্টোপাল্টা যুক্ত হবে। ওকে, এটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ রুল ছিল চারটা, এই চারটা জিনিস মাথায় রাখতে হবে। কী কী আমরা বলি একবার একটুখানি রিভিউ দিই, মনে করো এগুলো আমি ঢেকে দিচ্ছি, ঢেকে দিই। আমরা জাস্ট একটু কল্পনা করি যে আমরা কী কী পড়ছিলাম। আমরা চারটা জিনিস পড়ছিলাম, চারটা জিনিসের প্রথমটা ছিল হচ্ছে, কী ছিল আমারই তো মনে নেই, চারটা জিনিসের প্রথমটা কী ছিল, কী ছিল মনে করো তো, দেখে আসি, ভুলে গেছি। ও, ভার্বের পরে যদি প্রিপোজিশন থাকে, সো প্রিপোজিশনটাকে ডিরেক্ট বসিয়ে দিতে হবে, নতুন করে প্রিপোজিশন আনা যাবে, পরপর দুটা প্রিপোজিশনও বসানো যাবে, সমস্যা হবে না, তাই না? তারপরে আমাদের আরেকটা কী ছিল, ওই যে ওয়ান, ইউ, এভরিওয়ান, এভরিবডি, এই ধরনের যেসব জিনিসগুলো থাকবে এগুলোকে আমরা বাদ দিয়েই কাজ করব, প্যাসিভ ভয়েসে এগুলোকে রাখবো না। আরেকটা কী বললাম, যে দুইটা যদি আমাদের অবজেক্ট থাকে তাহলে আমরা সবসময় বস্তুবাচকটাকে সাবজেক্ট হিসাবে নেওয়ার চেষ্টা করব। এবং লাস্ট যেটা শিখলাম সেটা হচ্ছে যে রিফ্লেক্সিভ প্রোনাউনের যে দুর্বলতা, এই দুর্বল জায়গায় আমরা ঘা দেবো না, সে আরও বেশি দুঃখ পাবে, ঠিক আছে? তো কাউকে দুঃখ দেওয়া আমাদের টার্গেট না, সো আমরা ওইটা করব না। আমাদের এই চারটা জিনিস কনফিউশন হইতে পারে পরীক্ষার ভিতরে, সেই জন্য আমরা এটা সলভ আমি গুছিয়ে দিচ্ছি। এরপরে যেটা করব সেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ। আমরা তিনটা প্যাসিভের ভয়েসে তিনটা প্রকার পড়ছিলাম, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, কোয়াসি প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ প্যাসিভ আমাদের শেষ, মনে করো কোনোরকম মানে কি ফুলফিলি শেষ, এসএসসির জন্য এনাফ, এসএসসি এনাফ হয়ে গিয়েছে। এমনকি আরও কিছু আমি এক্সট্রা রুল লাস্টে তোমাদেরকে দেখাবো, যেগুলো তোমরা এর পরবর্তী জীবনে কাজে লাগাতে পারবা। তবে সেগুলোকে যে পরবর্তী জীবনের জন্য বলতেছি, মানে যে শুধু পরবর্তী জীবনেই তা নয়, তোমার এসএসসির কোশ্চেন যদি স্যার একটু হার্ড করার চিন্তা করে তাহলে কিন্তু সেটা হার্ড করেই ফেলতে পারে এবং সেই ধরনের রুলগুলো ঢুকিয়ে দিতে পারে। তো আমরা সমস্যা নেই, সেগুলো সব দেখিয়ে দেব, আমাদের কাছে পড়বা। আমি নিজেই না, কত পাইছিলাম এটা বলে, গল্প, নিজের গল্প নিজেই করতে নাই বলবো না, সমস্যা নেই। যা হোক, আমরা গ্রামারে কোনো নাম্বার দিতে চাই না, গ্রামারে কোনো নাম্বার কাউকে দিতে চাই না, ফুল মার্কটা নিতে চাই। সো আমরা সব রুল কমপ্লিট করব যাতে আমাদের কোনো প্রবলেম ফেস করতে না হয়। ওকে কথা বন্ধুরা, কোয়াসি প্যাসিভ মানে কি বলছিলাম, মাকাল ফল, বাইরে দেখতে কেমন অ্যাক্টিভের মতো, বাট ভেতরে 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 সে একটা প্যাসিভ। ওকে ওকে, এই যে দেখো, এই যে আমরা কোয়াসি প্যাসিভটাকে আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, দুই ধরনের হতে পারে, একটা হলো উইথ কমপ্লিমেন্ট আর একটা হলো উইদাউট কমপ্লিমেন্ট। একটা উইথ কমপ্লিমেন্ট আর একটা কি উইদাউট কমপ্লিমেন্ট। এই উইথ কমপ্লিমেন্ট মানেটা কি বলছি, একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সটা দোষ গুণ বর্ণনা করা আছে, দোষ গুণ বর্ণনা করা আছে, সেটা হলো উইথ কমপ্লিমেন্ট। আর উইদাউট কমপ্লিমেন্ট মানে হচ্ছে নর্মাল ভাষায় যেটা আমরা দেখতে পাবো, কোনো কিছু চলমান অবস্থার বর্ণনা দিছে, সেটা তার দোষ গুণ কিছু না। যেরকম যদি আমি এর একটা উদাহরণ বেরোই মুখে মুখে, যদি বলি যে গাছটি সুন্দর, গাছটি সুন্দর, ওটা তো আর হয় না। আমরা বললাম যে মধু মিষ্টি, মধু মিষ্টি, এখানে মধু সম্পর্কে আমরা কি বলতেছি, মিষ্টি, হানি ইজ সুইট। এই যে আমরা সুইট বলতেছি হানিকে, এই হানিকে সুইট বলতেছি কীভাবে বলতো, কীভাবে? একটা হানির একটা কি দোষ গুণ বর্ণনা করতেছি না, যে হানিটা মিষ্টি। বাট আমি যদি বলি দ্য হাউস ইজ বিল্ডিং, তার মানে কি ঘরটা তৈরি হচ্ছে, এখানে কি আমি ঘরের কোনো দোষ গুণ বর্ণনা করছি না, ঘরের একটা চলমান অবস্থার বর্ণনা করছি। ওকে, আমি যদি বলি দ্য কার ইজ বিউটিফুল,
এখানে কারটার আমি একটা দোষগুণ বর্ণনা করতেছি, বাট আমি যদি বলি দ্য কার ইজ ড্রাইভিং, গাড়িতে চালানো হচ্ছে, এই ক্ষেত্রে গাড়িটা কি দোষগুণ বর্ণনা করতেছি না, গাড়িটা চলমান অবস্থা বোঝাচ্ছি। তো এইভাবে আমরা উইথ কমপ্লিমেন্ট আর উইদাউট কমপ্লিমেন্টের পার্থক্যটা করতে পারি। তো আমাদের কেন আমি এই দুইটা জিনিস আলাদা করতেছি, তুমি বলবো ভাই আমরা এর আগে আরও কোয়াসি পাসি পড়ছি, বাট কোথাও তো এরকম উইথ কমপ্লিমেন্ট উইথাউট কমপ্লিমেন্ট এরকম ভাগাভাগি দেখি নাই। অনেকে দেখতেও পারো, সমস্যা নেই। তবে আমার করার কারণ হচ্ছে এই উইথ কমপ্লিমেন্ট আমরা একটা ধরনের রুল দিয়ে করব, উইদাউট কমপ্লিমেন্টকে আমরা আরেকটা ধরনের রুল দিয়ে করব। তো চলো প্রথমে আমরা উইথ কমপ্লিমেন্ট রুল করে আসি। উইথ কমপ্লিমেন্ট রুলটা অ্যাক্টিভ ভয়েসে যখন থাকবে তখন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট একদম অ্যাক্টিভ ভয়েসের মতোই দেখতে হবে, ঠিক আছে? বাট ভিতরে ভিতরে সে কিন্তু একটা প্যাসিভ। ওকে, তো এই অ্যাক্টিভ ভয়েসকে যখন আমরা প্যাসিভ করার জন্য যাব, সেক্ষেত্রে আমরা দুইটা নিয়মে করতে পারি। নাম্বার 1 নিয়ম হচ্ছে এইটা, নাম্বার 2 নিয়ম হলো এইটা। নাম্বার 1-এ কী বলা হচ্ছে যে সাবজেক্ট থাকবে, যেটা বিভাগ থাকবে, এটা একটু অনেক টাফ হয়ে যায়, এটা টাফ হয়ে যায়, সো আমরা এটা স্কিপ করবো, এটা করবো না। যদি প্রয়োজন হয় তাহলে তোমরা এখান থেকে দেখে নিও, আমি কয়েকটা উদাহরণ দিয়ে দিয়েছি, একটু বলো। আমি সেই জন্য এটা যেহেতু টাফ সেই জন্য এটা বলবো না, আমি এইটা নিয়ে একটু আলোচনা করি। যাদের প্রয়োজন হবে এখানে লেখা আছে, তোমরা দেখতে পারবা, লিখে নিতে পারো, ঠিক আছে? নোটে তুলে রাখতে পারবা। ওকে, দেখো আমি একটা এক্সাম্পল দিই যে উইথ কমপ্লিমেন্ট জিনিসটা কি। রাইস সেলস চিপ, ধানের বা ভাতের বা চালের যাই বলো না কেন বিক্রি হচ্ছে কেমন? সস্তায়। রাইস সেলস চিপ, ধানটা বিক্রি হচ্ছে কি সস্তায়। তা ধানের একটা কি বর্ণনা দিচ্ছি না, সস্তা, এটা কি একটা বর্ণনা। তো চলো আমরা এই যে এখানে কি করতেছি দেখো, আমরা প্রথমত যে রুলটা করতে পারি, দ্বিতীয় নম্বর যে রুলটা আমরা দেখো প্রথমে লিখছি, সহজে যেটা হতে পারে সেটা হচ্ছে এইখানে যে সাবজেক্টটা থাকবে, এই যে অ্যাক্টিভে যে সাবজেক্টটা থাকবে সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে রাখলাম। এখানে যেহেতু আমরা ভার্ব আছে সেলস, তো সেলসের জন্য আমরা অ্যামিজার নিয়ে আসতে পারি। যেহেতু ওখানে কিছু নাই, তো আমরা যে কোনো একটা বিভাগ নিয়ে আসবে অ্যামিজার। তো রাইজের পরে ইজ বসে, ইজকে বসালাম। সেল আছে, সেলকে আমরা ভিতরি করলে হয় কি সোল্ড। তাহলে কি লিখলাম? রাইস ইজ সোল্ড। এই যে দেখো লাস্টে কমপ্লিমেন্ট যেটা থাকবে সেটি আমরা ডিরেক্ট এখানে বসিয়ে দেবো। তাহলে আমাদের সাবজেক্টটাকে আমরা এখানে বসিয়ে দিতে পারছি, কমপ্লিমেন্টটাকে এখানে আমরা বসিয়ে দিতে পারছি। শুধুমাত্র কাজ করতে হচ্ছে কোথায়? এই সেলসের জায়গাটা। সেলসের জায়গায় আমরা কি লিখবো? ইজ সল্ট লিখলাম। কি করলাম, কীভাবে করলাম সব আমরা জানি বেসিক থেকে। এখানে কিন্তু একটা পরিবর্তন হয়েছে, সেটা কি বলতো? বাই দিয়ে কিছু আমাদের করা লাগতেছে না, শুধুমাত্র একটাই পরিবর্তন এখানেই, যে বাই দিয়ে কিছু করা লাগতেছে না। সাবজেক্টকে সাবজেক্ট হিসাবে রাখবো, এখানে কমপ্লিমেন্টকে কমপ্লিমেন্ট হিসাবেই রাখবো। মাঝখানে শুধু ভার্বের পরিবর্তনটা আগের নিয়ম অনুসারেই করে দেবো। ইট ইজ হেয়ার, এটা এরকমই। ওকে, এখানে আমরা আরও একটা নিয়ম দিয়ে করতে পারি, সেটা হচ্ছে আমাদের প্রথম যে রুলটা দেওয়া আছে, সাবজেক্টকে সাবজেক্ট হিসাবে রাখতে পারি। এরপরে ইজ নিয়ে আসলাম, তারপরে কমপ্লিমেন্ট। ইজ নিয়ে আসার পরে কী হবে? কমপ্লিমেন্ট। হোয়েন লিখবো, ইট লিখবো, এইগুলো আমাদের এক্সট্রা যোগ করা লাগতেছে। তো ভাব আমরা অযথা এত বড় করার কোনো প্রয়োজন নেই, আমরা সহজে এটা করব। ইজ সল্ট, এটা একটু হিবিজিবি মার্কা হয়, এটা নিয়ে এটা করবো না, আমরা এইটাই করব। ওকে, ফার্স্টটাই করব। তাহলে বন্ধুরা, এই যে হানি টেস্টেড সুইট, এই হানি টেস্টেড সুইটটাকে তুমি নিজে নিজে করবা, এই চোপল হিসেবে দিলাম। তুমি ফার্স্ট নিয়ম দিয়ে করার চেষ্টা করবা, মানে এই সেকেন্ড নিয়ম দিয়ে, এটা দিয়ে করার চেষ্টা করবা। ওকে বন্ধুরা, তাহলে আমরা উইথ কমপ্লিমেন্ট রুল শিখে ফেললাম। এবার চলো আমরা উইদাউট কমপ্লিমেন্ট রুলটা দেখি। দেখো, উইদাউট কমপ্লিমেন্ট রুলটা সেটা হচ্ছে আমাদের একটা চলমান অবস্থা দেখাবে, একটা চলমান অবস্থা। ম্যাক্সিমাম ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্সের মতো দেখা যাবে। দেখো, দ্য হাউস ইজ বিল্ডিং, এখানে দেখো সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস ভিআইএনজি থাকবে। সাবজেক্ট আছে, ভার্ব আছে, ভিআইএনজি আছে। এখানে আমাদের কী করতে হবে? সাবজেক্টটাকে সাবজেক্ট হিসাবে রাখতে হবে, দ্য হাউসকে দ্য হাউস হিসাবেই রাখলাম, ইজকে ইজ দিলাম। ওই যে আমাদের আগের নিয়ম ছিল যে ইজ থাকলে ইজ বিং নিয়ে আসতে হবে, সেই ইজ বিংটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই যে বিল্ডিং ছিল, বিল্ডিংয়ের V3 যেটা হবে সেই V3কে এখানে আমরা বসিয়ে দেবো, বিল্ট। তাহলে আমরা সেই নিয়মে কিন্তু এটাও করব। কি করলাম? যদি আমাদের উইথ কমপ্লিমেন্ট থাকে, যদি আমাদের সাথে কোনো বর্ণ থাকে, যেমন আমরা এখানে করছি রাইস সেলস চিপ, এখানে আমাদের কি হয়েছিল? রাইস ইজ সল্ট চিপ।
রাইসকে রাইস রাখলাম, ভিতরে ভার্বটা আমরা আগের নিয়মে পরিবর্তন করব, চিপের জায়গায় চিপ হবে। আমাদের এখানে উইদাউট কমপ্লিমেন্টে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, সাবজেক্টটা তো এখানেও সাবজেক্ট হিসাবেই থাকবে, ভিতরের ভার্বটাও ভিতরের মতো করে পরিবর্তন হবে এবং ভিতরি হয়ে যাবে। এখানে আমাদের কমপ্লিমেন্টের কোনো কিছু নাই, ঠিক আছে। এরকমটাই আমাদের পরীক্ষায় আসতে পারে। এই যে 4টা উদাহরণ দিয়েছে, 4টা উদাহরণ থেকেও কিন্তু বাই চান্স স্লিপ হয়ে যেতে পারে, খেয়াল রাখো। ওকে, এবার দেখো আরও কিছু এক্সট্রা রুল তোমাদেরকে আমি শিখিয়ে দিই, যাতে পরীক্ষার কোয়েশ্চেন একটু হার্ড হলেও তোমরা নার্ভাস ফিল না করো, তোমরা নার্ভাস ফিল না করো, এই জন্য এই রুল কয়টা আমি শেখাবো। যেমন দেখো, ইফ যুক্ত বাক্যের প্যাসিভ, ইফ যুক্ত বাক্যের প্যাসিভ করবো আমরা কিভাবে, দেখো ও সরি বন্ধুরা, আমি এখানে ভুল করে ইফ লিখে ফেলছি, এটা ইফ না, ইট ইজ টাইম, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এটা ইট ইজ হাই টাইমও থাকতে পারে, ইট ইজ হাই টাইম, যে কোনো একটা থাকতে পারে, ব্যাপার না, যেটাই থাকুক আমরা এই নিয়মে করবো। ইট ইজ হাই টাইমের জায়গায় ইট ইজ হাই টাইম লিখবো, ইট ইজ টাইমের জায়গায় ইট ইজ টাইম লিখবো। মনে করো তোমার অ্যাক্টিভ ভয়েসে আসে হচ্ছে ইট ইজ টাইম, তুমি প্যাসিভ ভয়েসে যাও সেটা ইট ইজ টাইমই করবা। আবার প্যাসিভ ভয়েসে আছে ইট ইজ টাইম, অ্যাক্টিভ ভয়েসে যাও তুমি সেটা ইট ইজ টাইম করবা। এবার অ্যাক্টিভে থাকবে টু, ইট ইজ টাইমের পরপরই থাকবে কি টু, প্যাসিভে সেটা করবা কি তুমি ফর। এবার তুমি প্যাসিভে যদি দেখো ফর, আর সাথে অ্যাক্টিভে করবা কি টু, টু ফর একটু খেয়াল রাখবা। এরপরে যেটা করতে হবে সেটা আমাদের আগের নিয়মে কী করতে হবে, টোটালি আগের নিয়মে। একটা জিনিস পরিবর্তন, সেটা হচ্ছে এই যে অবজেক্টটা আমাদের যেমন সাবজেক্টে নিয়ে আসতে হতো, সেই অবজেক্টটা আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই ভার্বটাকে ঠিক আগের নিয়মে চেঞ্জ করে এখানে নিয়ে বসাবো। চলো আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। দেখো আমরা আগে কি করতাম, একটা বাই নিয়ে আসতাম, সেই বাইয়ের পরিবর্তে টু বি করবো। এখানে দেখালে তোমার হিজি বিজি মাথার উপর দিয়ে যাবে, সব আমার নিজের মাথার উপর দিয়ে যেত, তোমার উদাহরণ দেখলে কিন্তু সব বুঝে ফেলবো। দেখো ইট ইজ টাইম, আমি কি বলছি, ইট ইজ টাইম থাকলে ইট ইজ টাইম বসে যাবে, টু থাকলে এখানে ফর বসে যাবে। ওকে, এবার আমাদের কী করতে হবে, এবার আমাদের কাহিনী শুরু। ইওর ডিউটি, যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটা এবার নিয়ে আসবো, সাবজেক্টটা কিন্তু এখন নিয়ে আসবো, এইটুকু আমাদের আগের জিনিস, এগুলো আমাদের এক্সট্রা জিনিস একটু করলাম। এবার আমাদের মেন সেন্টেন্সেই ডু ইওর ডিউটি, এখন আমরা ইওর ডিউটিকে সামনে নিয়ে আসলাম, ঠিক আছে। নিয়ে আসার পরে আমরা আগে যেমন একটা বাই যোগ করতাম এক্সট্রা, সেরকম একটা বাই যোগ করবো, ঠিক আছে। সেখানে আমরা বাইটাকে অবশ্য ভিতরির পরে যোগ করতাম, এখানে আমরা ভিতরির আগে যোগ করব। কি যোগ করব, টু বি যোগ করব। এখানে আর বাই নাই, এখানে আমরা কি করব, টু বি লিখে এই যে আমাদের ভার্বটা থাকবে সেই ভার্বটাকে ভিতরি করলাম ডান, টু বিটা এক্সট্রা ডিরেক্ট বসিয়ে দিলাম, টু বিটা এখন আমাদের আসবে, নিয়ম মাফিক চলে আসবে, এবং ডুকে করলাম কি ভি3। বুঝতে পারছো? তাহলে আমি এইটাও করে দিই, তোমাদের রেজডব্লিউ দিব না। দেখো কীভাবে করতে হয়। ইট ইজ টাইম, ইট ইজ টাইমকে আবার ইট ইজ টাইম লিখবো, ইট ইজ টাইমকে ইট ইজ টাইম লিখবো। লেখার পর এবার কি করব, টু আছে, তারপর আমাদের কি করতে হবে, ফর দিতে হবে, ফর দিলাম। এবার আমাদের শাট আপ, এটা তো ভার্ব, তার মানে এইটুকু আমাদের অবজেক্ট, তো ফর দ্য শপ, এই যে আমাদের অবজেক্টটা লিখে দিলাম। দেওয়ার পর এবার আমরা কি লিখব, টু বি, এক্সট্রা টু বিটা লিখতে হবে, টু বি শাট আপ। শার্ট যে একটা ভার্ব, এই শার্টের তিনটা ফর্ম, শার্টই হয়, ভি1 ভি2 ভি3তে শার্টই থাকে। তো শার্ট লিখলাম, এবং শার্টের পরে আমরা কি বলছিলাম, প্রথম যে আজকের দিনের প্রথম রুলটা ছিল যে ভার্বের সাথে যদি কোনো প্রিপোজিশন থাকে সেই প্রিপোজিশনটা বসে যায় ওইভাবে, তো এইভাবে বসিয়ে দিলাম আপ। তাহলে বুঝতে পারছো কীভাবে কী হইল, ইট ইজ টাইম ফর দ্য শার্ট, ইট ইজ টাইম ফর দ্য শপ টু বি শাট আপ, দোকানে বন্ধ করার জন্য এটাই টাইম, এটাই উপযুক্ত সময়। ওকে, এইটাই। এরপরে আসছে আমাদের দেয়ার যুক্ত বাক্যের প্যাসিভ, দেয়ার যুক্ত বাক্যের প্যাসিভ। তো দেখো দেয়ার যুক্ত বাক্যের প্যাসিভে দেয়ারের জায়গায় দেয়ার বসে যাবে, দেয়ারের জায়গায় দেয়ার বসে যাবে, যে বিভার্বটা থাকবে সেই বিভার্বটা হুবহু বসে যাবে, ঠিক আছে। যে বিভার্বটা এখানে থাকবে অ্যাক্টিভে, প্যাসিভে যেও সেই বিভার্বটা বসে যাবে। নাউন ফ্রেজ থাকবে একটা, সেই নাউন ফ্রেজটাকে আমরা নাউন ফ্রেজ হিসেবে বসিয়ে দেবো। শুধু আমাদের একটাই পরিবর্তন, এখানে একটা টু থাকবে দেখবা, সেই টুটাকে আমরা টু বি লিখে দেবো, ডিরেক্ট টু বি লিখে দেবো। দেওয়ার পর ভি1 যেটা থাকবে সেটাকে জাস্ট ভি3 করে দেবো। দেখো ভাইয়া এই পর্যন্ত কিন্তু সব সেম। তাহলে আমরা একটা চলে লিখে ফেলি এই অ্যান্সারটা, এই যে দেয়ার আর
এ লট অফ থিংস, এই পর্যন্ত সেম। এবার শুধু টু এর জায়গায় কী লিখবো, টু বি, ডু এর জায়গায় কী লিখবো, ডান। ক্লিয়ার টু ফর্সা, একদম ওকে। আমাদের এই কয়টা রুল শিখলে আমাদের কী হয়ে যাচ্ছে, ভয়েস সেন্স কমপ্লিট হয়ে যাচ্ছে। আর মাত্র একটা রুল একটুখানি দেখিয়ে দেবো, জাস্ট একটা রুল দেখো, এগুলো একটু মাথায় রাখবা, লিখে নিও সুন্দর করে। খুব দ্রুত ক্লাসটা শেষ করে দিয়েছি, যেহেতু এটা হিজিবিজি ক্লাস, বেশি কিছু নাই এখানে, জাস্ট মেন ক্লাস তো শেষ। এগুলো জাস্ট আমাদের একটু জানার জন্য করতে হয়, যে বেশি কঠিন কোশ্চেন হয়ে গেলে যেহেতু আমাদের ভয় না লাগে, সেজন্য আমরা এগুলো জাস্ট একটু প্র্যাকটিস করে রাখবো। প্যাসিভ থেকে যখন আমরা অ্যাক্টিভে যাবো, উল্টা কাজ করার সময় মাঝে মাঝে সাবজেক্ট ধরে আনতে হয়, ঠিক আছে। মাঝে মাঝে দেখবে সাবজেক্টটা থাকবে না, সেক্ষেত্রে তোমার সাবজেক্টটাকে তুমি এনে নিতে হবে, উপযোগী একটা সাবজেক্ট এনে নিতে হবে, ঠিক আছে। যেমন ধরো ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এইখানে দেখো ইংলিশে কথা বলে পৃথিবী কি, মানে ইংলিশে কথা বলা হয় পুরো পৃথিবীব্যাপী, ইংলিশে কথা বলা হয় পুরো পৃথিবীব্যাপী, কিন্তু কে যে আসলে কথাটা বলতেছে সেই অবজেক্টের নাম কিন্তু এখানে নাই। তো আমরা সেই অবজেক্টটাকে ধরে আনবো, সেই অবজেক্টটা হলো কি, পিপল, মানুষজন বলে, জনগণ বলে, তাই না। তো আমরা কী লিখবো, পিপল, বা উইও লিখতে পারি, যে আমরাই তো বলি, তাই না, আমরাই তো বলি, তো উই বলতে পারি বা পিপল বলতে পারি, উইও লিখতে পারি, এখানে সমস্যা নাই, পিপল। তারপরে আমাদের নর্মাল যে নিয়ম সেই নিয়মেই করে দেবো, এনাফ টু ফার্স্টটা গেল। এই যে আমাদের যে আনতে হয়, সে আনার জন্য আমাদের পরিবেশ মানে জায়গা ভিত্তিক আনতে হবে। যেমন ধরো তোমার চিকিৎসা বিষয়ে কোনো একটা বিষয়, তুমি সেখানে ডাক্তার নিয়ে আসবা, ঠিক আছে। যেমন তারপরে বিজ্ঞান হিসেবে কোনো বিষয়, ওই যে একটা লিখি না আমরা, যে ম্যাক্সিমাম কোর্স পরীক্ষা হয়ে থাকে যে কম্পিউটার ইজ ইনভেন্টেড ওভারনাইট, এই ধরনের একটা সেন্টেন্স আমরা সচরাচর দেখে থাকি। ওইখানে যেমন আমরা সাবজেক্ট হিসেবে সায়েন্টিস্টকে নিয়ে আসি, যে বিজ্ঞানের কোনো কিছু হইলে সেখানে আমরা সায়েন্টিস্ট নিয়ে আসবো, চিকিৎসার কোনো কিছু হইলে ডক্টর নিয়ে আসবো, শিক্ষার কিছু হলে টিচারকে নিয়ে আসবো। আর যদি তুমি একদম সেফ জোনে থাকতে চাও, কিছুই বুঝতে না পারো যে কী লিখবো, কোনটা দেবো, সেক্ষেত্রে তুমি সামন, সামবডি, পিপল এগুলো লিখে দিতে পারবা, ঠিক আছে। তাহলে এই ধরনের কিছু সাবজেক্ট আমরা সাবজেক্ট হিসেবে লিখতে পারি। তাহলে বন্ধুরা আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। এই যে কয়েকটা 8-10টা রুল আমি আজকে আলোচনা করলাম, এই 10টার মতো রুল যদি তুমি খুবভাবে ক্লিয়ার করে রাখো, তাহলে তোমার পরীক্ষা যদি হাই থটের কোনো কোশ্চেন চলে আসে, হাই থটের কোশ্চেন মোকাবেলা করার জন্য তোমার যথেষ্ট একটা শক্তি থাকবে। তাহলে বন্ধুরা আজকের ক্লাসটা চট করে শেষ করে দিচ্ছি। প্র্যাকটিস করবা, প্র্যাকটিস আমি আরও দেবো। এই যে টোটাল নোটটা আগের ক্লাস আর এই ক্লাসে সব নোট করবা কম সুন্দর করে করে আমার ফেসবুক গ্রুপে তোমরা যদি পোস্ট না করো, তাহলে আমি কী ভাববো, তোমরা পড়া করো নাই। তুমি পড়া না করলে কিন্তু আমি নেক্সট আইটেমে যেতে পারবো না, ঠিক আছে। তাহলে তোমাদেরকে কী করতে হবে, নেক্সট আইটেমে যাওয়ার জন্য এই কাজগুলো সুন্দরভাবে করতে হবে, ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবা, ওকে। তাহলে বন্ধুরা আজকে ক্লাসটা এই পর্যন্তই, চলো দ্য এন্ড, ক্লাস এখানেই শেষ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।